ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন। যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তো সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি, হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তব্য আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি, তখন এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছে, আপনি শোনেন সেই বক্তৃতা। কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন, বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি কোন বক্তৃতা করি? শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক? বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি? এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করবো সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করি নাই। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল, তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাগরে ফেলে দেয়, তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি দেখেন, শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম? শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল। আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতা ধর্মনিরপেক্ষ চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে। আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার। আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। আমি বলছি সেই পরিবারে, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায়, তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, তুমি এই কাজ করতে পারো না। আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু শায়ক, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের, শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন, যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনাদের বক্তব্য নাই, এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোন বক্তব্য সময় ছিল। আমার একটা রিডিং হইলো, আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শায়েকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন। আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন,
তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, দুই একজন মন্ত্রী বা দুই একটা ঘটনার কথা বলে বলতেছেন। না, আমার মনে হয় আপনার কাছে একটা দৃষ্টিগোচর হয়নি। আমার মনে হয় আচ্ছা ঠিক আছে, আমি আবার চেক করবো না, কিন্তু আমি শুধু একটা শুনে আবার চেক করবো একটা বক্তব্য। জি, আমি পল্টনে ওই স্যার আপনার স্লট দিতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনিনি সে বক্তব্য? জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা ঠিক আছে, এবং আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নাম্বারে, 2 বা 3 নাম্বারে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব সরকার প্রধানের প্রতি ইউ আর সফট সরকার প্রধানের প্রতি। না, এটা ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি। আচ্ছা আমি একটু পরবর্তী প্রসঙ্গে আসি। সেইটা হচ্ছে যে এই শনিবার সরোয়ার্দী উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম, এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম, গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম, কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই? আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন, এটাই কি আপনাদের উদ্দেশ্য? না, আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল 3টা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, কাজে যেহেতু এই পিআর সিস্টেমের নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, এই দাওয়াত দিইনি। বিএনপি যদি আজও বলে আমরাও পিআর বিশ্বাসী, আমরা তাদেরকে দাওয়াত দেবো, ভবিষ্যতে সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা ভবিষ্যৎ দাওয়াত দেবেন, ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য পিআর সিস্টেম? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বুঝে নিই। প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাইলে, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে, ভালো ভালো লোকগুলিদেরকে। না, ধরেন দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে। আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই। কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনি